Assalamu alaikum, my dear students. How are you, everyone? Let's get started without wasting time. Today, we are going to study about cell and tissue. এটা হচ্ছে এসএসসি বায়োলজির দ্বিতীয় অধ্যায়। চলো তাহলে পড়া শুরু করে ফেলা যাক। প্রথমে আসো যে তোমার জীবকোষ। জীবকোষ জিনিসটা কি? জীবকোষটা হচ্ছে জীবদেহের একক। জীবদেহের একককে বলা হয় হচ্ছে তোমার জীবকোষ। তাহলে জীবদেহের গঠন এবং কাজের একককে বলা হবে হচ্ছে জীবকোষ। এটা আমাদেরকে মনে রাখতে হবে, এটা এক মার্কের জন্য আসতে পারে পরীক্ষায়। কোনো বিজ্ঞানী জীবকোষকে জীবের গঠন ও ক্রিয়াকলাপের একক হিসাবে বর্ণনা করেছেন। এবং দুইজন সায়েন্টিস্টের নাম মুখস্থ করতে হবে, লোয়ে এবং সিকেভিচ। নাম কি? লোয়ে এবং সিকেভিচ। 1969 সালে, কত সালে? 1969 সালে তারা হচ্ছে সিলেক্টিভলি পারমিয়েবল, পর্দা দিয়ে আবৃত এবং জীবজ ক্রিয়াকলাপের একক যা অন্য সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ তৈরি করতে পারে এমন সত্তাকে কোষ বলেছেন। তাহলে এই ডেফিনেশনটা আমাদেরকে মুখস্থ করতে হবে। তাই লোয়ে এবং সিকেভিচের ডেফিনেশনটা কি? বৈষম্য ব্যক্ত, পর্দা দিয়ে আবৃত এবং জীবজ ক্রিয়াকলাপের একক যা অন্য সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ তৈরি করতে পারে এমন সত্তাকে বলা হয় কোষ। তার মানে কোষ হচ্ছে কোষ পর্দা দিয়ে আবৃত, আর এটা হচ্ছে যে কোষ বিভাজনের মাধ্যমে নতুন আরেকটা কোষ তৈরি করতে পারে। এখন আসো কোষের প্রকারভেদ। কোষের গঠনের মধ্যে যেমন পার্থক্য আছে, আকার আকৃতি এবং কাজের মধ্যেও পার্থক্য আছে। সো নিউক্লিয়াস গঠনের ভিত্তিতে কোষ হচ্ছে দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের। আদি কোষ আর একটা হচ্ছে প্রকৃত কোষ। আদি কোষ মানে হচ্ছে প্রোক্যারিওটিক কোষ বা প্রোক্যারিওটিক সেল। এই আদি কোষ হচ্ছে, এখানে কোনো সুগঠিত নিউক্লিয়াস থাকে না। আদি কোষে কি সুগঠিত নিউক্লিয়াস থাকবে না। এই জন্য এদেরকে বলা হয় আদি নিউক্লিয়াস যুক্ত কোষ। এইসব কোষের নিউক্লিয়াসে কোনো পর্দা দিয়ে আবৃত থাকে না, মানে এরা কোনো পর্দা থাকবে না। এদের যে নিউক্লিয় বস্তু থাকে এটা সাইটোপ্লাজমে ছড়ানো ছিটানো অবস্থায় থাকবে। এই সমস্ত কোষগুলোতে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এগুলা থাকে না। তবে রাইবোজোম থাকে। এই লাইনটা কিন্তু এমসিকিউর জন্য ইম্পর্ট্যান্ট। বলবে যে নিচের কোনটি থাকে অথবা থাকে না, তখন এই অঙ্গাণুগুলোর মধ্যে নাম মুখস্থ না রাখলে অ্যান্সার করা যাবে না। তাহলে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এগুলা কি থাকে না, আর রাইবোজোম থাকে। ক্রোমোজোমে অনলি ডিএনএ থাকে। এর এক্সাম্পল একটা কি আছে? নীলাভ, সবুজ শৈবাল এ- বা ব্যাকটেরিয়া হচ্ছে প্রোক্যারিওটিক সেল দেখতে পাওয়া যায়। এবার আসে হচ্ছে ইউক্যারিওটিক সেল বা প্রকৃত কোষ বা সুকেন্দ্রিক কোষ। তাহলে আগেরটা উল্টাটা হবে এখন। এদের নিউক্লিয়াস হবে সুগঠিত, আর এটা নিউক্লিয়ার মেমব্রেন বা পর্দা দিয়ে আবৃত থাকবে। যেহেতু পর্দা দিয়ে আবৃত থাকবে সেহেতু এরা পরিবেষ্টিত থাকবে এবং সুসংগঠিত থাকবে। আর আগেরটার মধ্যে কি শুধু রাইবোজোম ছিল, আর মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এগুলো ছিল না। বাট এখানে রাইবোজোম তো থাকবেই, অন্য যা যা আছে সবকিছুই থাকবে। আর ক্রোমোজোমে হচ্ছে ডিএনএ থাকবে, প্রোটিন থাকবে, হিস্টোন থাকবে এবং অন্যান্য উপাদান থাকবে। অধিকাংশ জীবকোষ হচ্ছে ইউক্যারিওটিক সেল। এটা এমসিকিউতে আসবে যে অধিকাংশ জীবকোষ কোন ধরনের সেল। তাহলে অ্যান্সারটা হবে ইউক্যারিওটিক সেল। এবার আসো কাজের ভিত্তিতে কোষ কয় ধরনের। কাজের ভিত্তিতে কোষ হচ্ছে দুই ধরনের, দেহকোষ, জননকোষ। দেহকোষ মানে হচ্ছে সোমাটিক সেল, জননকোষ হচ্ছে গ্যামেটিক সেল। সোমাটিক সেল হচ্ছে বহুকোষী জীবের দেহ গঠনে এই সমস্ত কোষ অংশগ্রহণ করে। যেমন আমাদের বডির যে সেলগুলো আছে, যেমন হাত, পায়ের, এগুলো হচ্ছে সোমাটিক সেল। এরা হচ্ছে মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয় এবং দেহের বৃদ্ধি ঘটায়।
বিভিন্ন তন্ত্র ও অঙ্গ প্রত্যঙ্গ গঠনে দেহকোষ অংশ নেয়। জনন কোষ বা গ্যামেটিক সেল, এটার কাজ হচ্ছে যৌন প্রজনন, মানে সেক্সুয়াল রিপ্রোডাকশন করা, এবং এখানে জনক্রম দেখা যায়। এমন জীবে জনন কোষ উৎপন্ন হয়, যেমন মানুষের ক্ষেত্রে কি জনন কোষ উৎপন্ন হয়। এটা হচ্ছে মিউসিস পদ্ধতিতে হয়, মাতৃকোষের বিভাজন ঘটে এবং সেখানেই জনন কোষ উৎপন্ন হয়। সবসময় মাতৃকোষের বিভাজন ঘটবে এবং সেখান থেকে কি অপত্য কোষ উৎপন্ন হবে। তো জনন কোষের ক্ষেত্রে মাতৃকোষের বিভাজনে জনন কোষ উৎপন্ন হয়। যে অপত্য জনন কোষ যেটা, মানে ডটার সেল যেটাকে আমরা বলে থাকি, সেটার ক্রোমোজোম সংখ্যা মাদার সেল বা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক থাকে। সো মাতৃকোষে যদি মনে করো যে ক্রোমোজোম সংখ্যা 44 হয়, তাহলে ডটার সেল বা অপত্য কোষে হবে 22। আবার পুং ও স্ত্রী জনন কোষ যখন একসাথে মিলিত হবে তখন জীবের দেহ গঠনের সূচনা করবে। তখন পুং এবং স্ত্রী জনন কোষ, মানে মেল গ্যামেট ফিমেল গ্যামেট একসাথে হবে। তখন আগে কি ছিল, 44 থেকে হয়েছিল 22। তো মেল থেকে আসবে 22, ফিমেল থেকে আসবে 22, দুইটা মিলে আবার হয়ে যাবে হচ্ছে 44। তো এই এই যে প্রথম যে কোষ, এটার নাম হচ্ছে জাইগোট। তোমরা জাইগোট কাকে বলে এর ডেফিনিশন মুখস্থ করে নিবা, ভেরি ইম্পর্টেন্ট। জাইগোট বারবার বিভাজনের মাধ্যমে জীবদেহ গঠন করে। এবার আসে উদ্ভিদ ও প্রাণী কোষের প্রধান অঙ্গাণু এবং তাদের কাজ। এই যে উচ্চ শ্রেণীর উদ্ভিদ এবং প্রাণীরা সকলেই হচ্ছে প্রকৃত কোষী। প্রতিটি কোষ কতগুলো অঙ্গাণু নিয়ে গঠিত হয়। তোমরা এনসিটিভির টেক্সট বুক বের করে এই চিত্রটা কিভাবে আঁকতে হবে সেটা খাতায় এঁকে ফেলবা এবং আঁকা শেষ হলে কমেন্টে ডান লিখে দেবা। ঠিক আছে? দেখো এখানে মাঝখানে যে গর্তের মতো একটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে কোষ গহ্বর। আর এই পাশে এই যে এটা হচ্ছে কি কোষ প্রাচীর বা সেল ওয়াল যেটাকে বলে। দেখো এই যে এখানে যে আরেকটা ভিতরে যে পর্দার মতো, এটাকে বলা হয় প্লাজমা মেমব্রেন। আর এই যে মাঝখানে হালকা সবুজ কালারের মতো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে সাইটোপ্লাজমীয় ম্যাট্রিক্স বা সাইটোপ্লাজমীয় ধাত্র বলা হয়। আর এই অংশটা হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা। এই যে এখানে খাস কাটা এটা হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা। আর এই গোলাকার অংশটা হচ্ছে নিউক্লিয়াস। এর অংশ আছে এই যে নিউক্লিয়ার রন্ধ্র, এর ভিতরে আরেকটা গোলাকার নিউক্লিওলাস, তারপরে নিউক্লিয়ার মেমব্রেন, ক্রোমাটিন তন্তু এই যে সুতার মতো পেঁচানো, তারপরে আছে নিউক্লিয় প্লাজম। এই যে এখানে ফাঁক দেখা যাচ্ছে, এটা হচ্ছে আন্তঃকোষীয় ফাঁক। আর এই অংশটা হচ্ছে গলজি বস্তু। এই যে এটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। সবুজ কালারের এই অংশটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এই সবগুলো অঙ্গের চিত্র এবং বিস্তারিত পরবর্তীতে আসবে ক্রমান্বয়ে। তারপরে এটা হচ্ছে গোলাকার, এটা হচ্ছে লাইসোসোম। তাহলে তোমরা এই চিত্রটা এঁকে ভালোভাবে শিখবা, এটা পরীক্ষা দিতে পারলে বেশি মার্কস পাওয়া যাবে। এবার আসো প্রাণী কোষের প্রধান অঙ্গাণু। এই যে আঙ্গুলের মতো বেরিয়ে আছে, এটা কি মাইক্রোভিলাস। এই যে এখানে ভিতরে এটা হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এই পার্টটার নাম হচ্ছে গোলজি বস্তু। এই গোলাকার এই পার্টটা হচ্ছে সেন্ট্রোসোম। এই যে নিউক্লিয়াসের পর্দা নিউক্লিওলাস, তারপর হচ্ছে সুতার মতো ক্রোমাটিন, আবার এখানে হচ্ছে নিউক্লিয় প্লাজম, এই পুরাটা মিলে হচ্ছে নিউক্লিওলাস। তারপরে আছে হচ্ছে তোমার ওই যে খাস কাটা অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এটা হচ্ছে লাইসোসোম। এটা হচ্ছে কোষ গহ্বর। একটা বিষয় খেয়াল করেছো কি, প্রাণী কোষে হচ্ছে কোষ গহ্বরটা ছোট, আর প্রাণী কোষে কিন্তু প্লাস্টিড অনুপস্থিত। তাহলে এবার অণুবীক্ষণ যন্ত্রের মধ্যে কি দেখা যায়। কোষ প্রাচীর হচ্ছে উদ্ভিদ কোষের অন্যতম গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য। এই কোষ প্রাচীর মৃত বা জড় বস্তু দিয়ে তৈরি হয়। প্রাণী কোষে কিন্তু কোনো কোষ প্রাচীর থাকে না। এই জন্য মানে আমাদের বডি কিন্তু গাছের মতো এত শক্ত হয় না। কোষপ্রাচীরের কেমিক্যাল যে গঠন, এটা বেশ জটিল। এতে সেলুলোজ থাকে, হেমিসেলুলোজ থাকে, লিগনিন, প্যাকটিন, সুবেরিন এগুলো থাকে। এই নামগুলো মুখস্থ করে নিতে হবে, সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, প্যাকটিন, সুবেরিন। এগুলো হচ্ছে কার্বোহাইড্রেট, এগুলো থাকে।
ব্যাকটেরিয়ার যে কোষ প্রাচীর, সেখানে হচ্ছে প্রোটিন লিপিড পলিস্যাকারাইড থাকবে, এটা মুখস্থ করতে হবে। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে প্রোটিন লিপিড পলিস্যাকারাইড থাকবে। আর ছত্রাকের কোষ প্রাচীরে কাইটিন থাকবে, কাইটিন। ছত্রাকের কোষ প্রাচীরে কাইটিন থাকবে। প্রাথমিক কোষ প্রাচীর এক স্তর বিশিষ্ট, কয় স্তর বিশিষ্ট? এক স্তর বিশিষ্ট। এর মধ্য পর্দার উপরে প্রোটোপ্লাজম থেকে নিঃসৃত কয়েক ধরনের রাসায়নিক দ্রব্য জমা হয়ে গৌণ প্রাচীর সৃষ্টি হয়। প্রশ্ন আসে, গৌণ প্রাচীর কিভাবে সৃষ্টি হয়? অ্যান্সারটা হবে মধ্য পর্দার উপর প্রোটোপ্লাজম থেকে নিঃসৃত কয়েক ধরনের কেমিক্যালস আইসা জমা হয়, জমা হয়ে এখানে গৌণ প্রাচীর তৈরি হয়। তাহলে এখানে আসলে দেখে দেখে নেওয়া যাক। এই যে মাঝখানে যে আছে এটা হচ্ছে মধ্য পর্দা, ভিতরে এটা হচ্ছে প্রাথমিক প্রাচীর, এই যে এখানে হচ্ছে কি গৌণ প্রাচীর। গৌণ প্রাচীরের আবার তিনটা স্তর, বহিঃস্তর, মধ্যস্তর, অন্তঃস্তর। এই চিত্রটাও ইম্পর্টেন্ট, খাতায় এঁকে ভালোভাবে শিখে শিখে ফেলতে হবে, না আঁকলে কিন্তু মনে থাকবে না। কোষ প্রাচীর কোষকে দৃঢ়তা প্রদান করে, মানে কোষকে সে দৃঢ়তা প্রদান করে, কোষের আকার আকৃতি বজায় রাখে। পাশের কোষের সাথে প্লাজমোডেজমাটা সৃষ্টির মাধ্যমে যোগাযোগ রক্ষা করে। এইটাও ভেরি ইম্পর্টেন্ট। একটা কোষ তার পাশের কোষের সাথে যোগাযোগ রক্ষা করে হচ্ছে প্লাজমোডেজমাটা বা আণুবীক্ষণিক নালী সৃষ্টির মাধ্যমে। এবং এটা হচ্ছে পানি এবং খনিজ লবণের চলাচল নিয়ন্ত্রণ করে। তাহলে প্লাজমোডেজমাটা কি নিয়ন্ত্রণ করে? পানি এবং খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ করে। আর দুইটা কোষের যোগাযোগ কিসের মাধ্যমে রক্ষিত হয়? এই প্লাজমোডেজমাটার মাধ্যমে রক্ষিত হয়। এবার আসো প্রোটোপ্লাজম। কোষের যে ভিতরে একটা মানে কিছুটা স্বচ্ছ, মানে অর্ধ স্বচ্ছ, থকথকে জেলির মতো, থকথকে জেলির মতো যে বস্তু থাকে এটাকে বলা হয় প্রোটোপ্লাজম। তো প্রোটোপ্লাজমের সংজ্ঞাটা মুখস্থ করে নেবা। কোষের ভিতরে যে অর্ধ স্বচ্ছ থকথকে জেলির মতো বস্তু থাকে ওইটার নাম হচ্ছে প্রোটোপ্লাজম। কোষঝিল্লি দিয়ে ঘেরা সব কিছুই হচ্ছে প্রোটোপ্লাজম। এমনকি কোষঝিল্লি নিজেও হচ্ছে প্রোটোপ্লাজমের অংশ। প্রশ্ন আসে, কোষঝিল্লি কিসের অংশ? প্রোটোপ্লাজমের অংশ। কোষঝিল্লি ছাড়াও এখানে আসবে, থাকবে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু এবং নিউক্লিয়াস। এবার আসো প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি। এই প্লাজমা মেমব্রেনের স্ট্রাকচারটা এখানে দেওয়া আছে, খাতায় এঁকে এটা শিখে ফেলতে হবে। এই যে আঙ্গুলের মতো অংশ এটাকে বলা হয় মাইক্রোভিলাই। এই যে ভিতরে একটা ফাঁক হয়ে ভিতরে ঢুকে গেছে এটাকে বলা হয় আন্তঃকোষীয় স্থান। তাহলে প্রোটোপ্লাজমের বাইরে দুই স্তরের স্থিতিস্থাপক পর্দা, কয় স্তরের? দুই স্তরের স্থিতিস্থাপক বা ইলাস্টিক মেমব্রেন, এটাকে বলা হয় প্লাজমা লেমা। কোষঝিল্লির ভাঁজকে বলা হয় মাইক্রোভিলাই। মাইক্রোভিলাই কাকে বলে? কোষঝিল্লির ভাঁজকে বলে মাইক্রোভিলাই। এটা লিপিড এবং প্রোটিন দিয়ে তৈরি হয়। মাইক্রোভিলাই কি দিয়ে তৈরি হয়? লিপিড এবং প্রোটিন দিয়ে তৈরি হয়। কোষঝিল্লি হচ্ছে একটা বৈষম্য ভেদ্য পর্দা, এই জন্য এটা হচ্ছে পানি এবং খনিজ লবণের চলাচল কন্ট্রোল করতে পারে এবং একটা কোষ থেকে আরেকটা কোষকে আলাদা করে রাখতে পারে। সাইটোপ্লাজমিক অর্গানেলস। সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াস বা কেন্দ্রিকাটিকে সরিয়ে নিলে যে জেলির মতো বস্তুটি থেকে যায় সেটি হলো সাইটোপ্লাজম। তাহলে সাইটোপ্লাজম কাকে বলে? প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াসকে সরিয়ে নিলে যে পার্টটা ভিতরে থেকে যায় সেটা হচ্ছে সাইটোপ্লাজম। আর এই সাইটোপ্লাজমের ভিতরে অনেক ধরনের অঙ্গাণু থাকবে, এদের প্রত্যেকটার কাজ আলাদা, কিন্তু একটা অপরটার উপরে ডিপেন্ডেন্ট বা নির্ভরশীল। এই অঙ্গাণুগুলো কোনো কোনোটি ঝিল্লিযুক্ত মানে মেমব্রেন থাকবে, আর কোনো কোনোটির মধ্যে মেমব্রেন থাকবে না। এর মধ্যে মেমব্রেন আছে এরকম একটা অঙ্গাণু হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া হচ্ছে শ্বসন বা রেসপিরেশনে অংশগ্রহণ করে। এটি 1898 সালে বেন্ডা নামক সায়েন্টিস্ট আবিষ্কার করেন। 1898 সালে বেন্ডা আবিষ্কার করেন। মাইটোকন্ড্রিয়া হচ্ছে দুইটা স্তর বিশিষ্ট মেমব্রেন দিয়ে ঘেরা। ভিতরের যে মেমব্রেন থাকে সেটা হচ্ছে ভিতরের দিকে ভাঁজ হয়ে থাকে, এটার নাম হচ্ছে ক্রিস্টি। আর ক্রিস্টির বডিতে বৃন্তযুক্ত গোলাকার বস্তু থাকে, এটার নাম হচ্ছে অক্সিজোম। অক্সিজোমের যে এনজাইম গুলা থাকে এগুলা সাজানো অবস্থায় থাকে। মাইটোকন্ড্রিয়নের ভিতরে থাকে হচ্ছে ম্যাট্রিক্স।
এই ম্যাট্রিক্স হচ্ছে জীবের শ্বসন কার্যে সাহায্য করে। শ্বসনের যে ধাপগুলা থাকে, চারটা ধাপ মুখস্থ করতে হবে। শ্বসনের ধাপ চারটা: গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ের সৃষ্টি, ক্রেবস চক্র এবং ইলেকট্রন প্রবাহতন্ত্র। তাহলে গ্লাইকোলাইসিসের চারটা ধাপ কি কি? গ্লাইকোলাইসিস, সরি, শ্বসনের চারটা ধাপ হচ্ছে গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ের সৃষ্টি, ক্রেবস চক্র, ইলেকট্রন প্রবাহতন্ত্র। তাহলে দেখে নেওয়া যাক মাইটোকন্ড্রিয়ার স্ট্রাকচার। মাইটোকন্ড্রিয়ার যে ঝিল্লি ভেতরের দিকে বাস হয়ে আছে, এখানে হচ্ছে গোল গোল দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে ক্রিস্টি। ক্রিস্টি। তার এই যে এখানে অক্সিসোম, ভিতরের পার্টটা হচ্ছে ম্যাট্রিক্স। পরের ধাপগুলো হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে ঘটবে না, তবে দ্বিতীয়, এর যে প্রথম যে ধাপটা গ্লাইকোলাইসিস, গ্লাইকোলাইসিসের বিক্রিয়াগুলো মাইটোকন্ড্রিয়াতে ঘটবে না। কিন্তু সেকেন্ড যে স্টেপ ক্রেবস চক্র, এই ক্রেবস চক্রে যতগুলা রিয়েকশন আছে সবগুলা রিয়েকশন মাইটোকন্ড্রিয়ার ভিতরে সম্পন্ন হবে। তাহলে ক্রেবস চক্রের রিয়েকশন গুলা মাইটোকন্ড্রিয়ার ভিতরে সম্পন্ন হবে। আর ক্রেবস চক্রে অংশগ্রহণকারী সবগুলা এনজাইম এতে উপস্থিত থাকার কারণে বিক্রিয়াগুলো মাইটোকন্ড্রিয়ার ভিতরেই সম্পন্ন হয়। ক্রেবস চক্রে হচ্ছে সবচেয়ে বেশি এনার্জি প্রোডাকশন হয়। এই জন্য মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের পাওয়ার হাউস বা শক্তি উৎপাদন কেন্দ্র। ইন্টারমিডিয়েট পড়তেছে।